হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা মজাদার লাভ স্টোরি নিয়ে। ড্রামাটির গল্প পুর ভিলেজ গার্ল এবং রিচ সিটি বয়ের ওপরে বেস করে গঠিত। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড জাউমানকে দেখা যায় যে তার গ্রামে জামাকাপড় কাচছিল। তখন একজন এসে তাকে বলে, আমি লিন গ্রুপ থেকে এসেছি, আমার বসের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার জন্য আমার বস আপনাকে 10 মিলিয়ন দেবে। তার কাছে লাইভ ভিডিও অন ছিল এবং তার বস লিনসিয়ান এই গ্রামে আস্তে আস্তে ভিডিওটা দেখছিল। জাউমান বলে, আপনার বসকে বলুন আমার অ্যাকাউন্টে 10 মিলিয়ন আগে ভরে দিতে, আর এঙ্গেজমেন্টের ব্যাপার পরে দেখছি। সে বলে, কিন্তু আগে আপনাকে এই পেপারসে সাইন করতে হবে। এটা শুনে জাউমান রেগে গিয়ে লোকটিকে মেরে জলে ফেলে দেয়। এগুলো দেখে বন্ধু বলে, মনে হচ্ছে এই মেয়েটি এঙ্গেজমেন্টের ব্যাপারে কিচ্ছু জানে না। আর লিয়ানসিয়া বলে, কি জন্য যে গ্র্যান্ডপা আমার এই গ্রামে এঙ্গেজমেন্ট ঠিক করেছে কে জানে। এদিকে জাউমানের সাথে ব্লাইন্ড ডেটের জন্য একটি ছেলে আসবে, তাই তার মা তাকে জোর করে সাজায় এবং তাকে ছেলের বাড়ির লোকের সামনে ভালো ব্যবহার করতে বলে, কারণ জাউমানের বিয়ে করাতে একদমই ইচ্ছা নেই, তাই মা তাকে দিব্যি অব্দি দেয়। তো এদিকে লিয়ানসিয়া জাউমানের বাড়ির সামনে চলে এসেছিল তার সাথে এঙ্গেজমেন্ট ভাঙার ডিল করতে। তাকে আর তার গাড়ি দেখতে গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। তখন জাউমান এবং তার মা বেরিয়ে আসে। মা লিয়ানসিয়াকে ব্লাইন্ড ডেটের ছেলে মনে করে বলে, তোমার সাথে তোমার ফ্যামিলি আসেনি? লিয়ানসিয়া জাউমানকে দেখে ভাবে, এটা হলো সেই প্রবলেম যেটাকে গ্র্যান্ডপা আমার জন্য ক্রিয়েট করেছে। আর জাউমান ভাবে, ছেলেটির ড্রেস দেখে তো বেশ হাইফাই লাগছে, এর কি মেয়ের অভাব ছিল যে ব্লাইন্ডের জন্য এসেছে? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। সবাই এখানে লিয়ানসিয়াকে ব্লাইন্ডেড মনে করে, তো সেও বলে দেয় যে হ্যাঁ, আমি ব্লাইন্ডেডের জন্য এসেছি। সবাই তো আনন্দে এদের বিয়ের ডেটও ঠিক করতে লাগে এবং এদেরকে আলাদা করে কথা বলতে ছেড়ে দেয়। দুজনা একসাথে বসে। তখন জাউমান বলে, এই ব্লাইন্ডেড আমার মা অ্যারেঞ্জ করেছে, তারপর যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। সে বলে, কিন্তু আমি চাই তুমি আমাকে বিয়ে করো, তারপর 2-4টে বাচ্চা দাও আর আমার গোলাম হয়ে থাকো। এটা শুনে জাউমান রেগে গিয়ে বলে, তুমি যদি পৃথিবীর একমাত্র ছেলে হয়ে থাকো আমি তবুও তোমাকে বিয়ে করব না। সে মনে মনে ভাবে, কামান কামান, আমি চাই তুমি রাগের মাথায় নিজেই এই এঙ্গেজমেন্টটা ভেঙে দাও। গ্রামের লোকজন এদেরকে দেখে ভাবে, এরা এত কাছাকাছি এসে কি গল্প করছে। তখন আন্টি এসে বলে, তোমরা সবাই এইভাবে কি করছো? এই দেখো, আমি জাউমানের জন্য ব্লাইন্ড ডেটের ছেলে নিয়ে এসেছি। সবাই বলতে লাগে, এই যদি ব্লাইন্ড ডেটের ছেলে হয় তাহলে এই ছেলেটা কে? ওই ছেলেটা তো জাউমানকে দেখে খুবই খুশি হয় এবং আদেকলার মতন করতে লাগে তাকে বিয়ে করার জন্য। জাউমান লিয়ানসিয়াকে বলে, তুমি কে হও? সে বলে, আমি হলাম সেই যে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে এসেছি। এরপর আমরা দেখি জাউমান লিয়ানসিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে এবং বলে, এই ছেলেটা বিনা পারমিশনে আমাদের বাড়িতে ঢুকেছিল আর আমাকে বলছিল এঙ্গেজমেন্ট ভাঙার জন্য আমাকে 10 মিলিয়ন দিবে। লিয়ানসিয়া বলে, এই মেয়েটা মিথ্যা বলছে। প্রথমত ওর ফ্যামিলি আমাকে ওর বাড়িতে এনেছিল, আর দ্বিতীয়ত হলো আমার গ্র্যান্ডপা আর ওর গ্র্যান্ডপা ডিল করেছিল আমাদের এঙ্গেজমেন্টের জন্য, কিন্তু আমি এর সাথে রিলেশনশিপে আসতে চাই না, তাই এটা ভাঙার জন্য আমি একে 10 মিলিয়ন দিতে চাই। জাউমান বলে, এ মিথ্যা বলছে, এরকম কিচ্ছু হয়নি। পুলিশ এতক্ষণে লিয়ানসিয়ার ডিটেলস বার করে চেক করে নিয়েছে, তাই বলে ক্ষমা করবেন, ইনি কোনো ফেক অর্গানাইজেশন থেকে আসেনি এবং এর কোনো ক্রিমিনাল লিস্টে নামও নেই। আর এটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং এর নাম দিয়ে দুজনকেই ছেড়ে দেয়। যেখানে লিয়ানসিয়া বলে, আমরা এঙ্গেজমেন্টের ব্যাপারে বলে নিই। সঙ্গে সঙ্গে জাউমান তার মুখে হাত দিয়ে বলে, আসতে বলো, যেন আমার মা এঙ্গেজমেন্টের কথা না শুনতে পায়। সে বলে, তার মানে তুমি জানো এই এঙ্গেজমেন্টটা আমাদের জন্য কতটা খারাপ। যাই হোক, তুমি ভাবনা চিন্তা করে কাল তোমার ডিসিশন আমাকে জানিয়ে দিও, আমি কালকে আবার আসবো। বলে সে কারে উঠে যায়। আর তখনই তার গ্র্যান্ডপা তাকে কল করে বলে, আমি তোমাকে এঙ্গেজমেন্ট ঠিক করতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্য প্রবলেম ক্রিয়েট করছো। আমরা বড়দের ডিসাইড করা এঙ্গেজমেন্ট তোমাদের কাছে মজা বলে মনে হয়। সে বলে, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বেশিক্ষণ এই গ্রামে থাকতে পারবো না। সে বলে, আজ থেকে তুমি লিন গ্রুপের জেনারেল ম্যানেজার না,
তাই ফিরে আসার কোনো দরকার নেই, ওই গ্রামের মধ্যেই থাকো। তার বন্ধুও গ্র্যান্ডপার কথা মতো পুরো রেডি করেই এসেছিল লিয়ান্সিয়াকে এই গ্রামে রাখার জন্য। সে তাকে তার ব্যাগপত্র দিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে কেটে পড়ে। তখনই জাওমান তার পেরেন্টসের সাথে পুলিশ স্টেশন থেকে বাড়ি ফিরছিল আর বলে, গ্র্যান্ডপা কি কোনোদিন আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছিল? বাবা বলে, হ্যাঁ, যখন তুমি ছোট ছিলে তখন। আর তখনই তাদের লিয়ান্সিয়ার সাথে সামনাসামনি হয়। বাবা বলে, তুমি কি সেই ছেলে যার সাথে আমার বাবা আমার মেয়ের এঙ্গেজমেন্ট ঠিক করেছিল? সে বলে, হ্যাঁ, আমি সেই ছেলে। তা আপনি আমাকে বলতে পারবেন এখানে আশেপাশে থাকার জন্য কোনো হোটেল আছে কিনা? সে বলে, হ্যাঁ আছে, সবচেয়ে কাছের হোটেল এই রাস্তা দিয়ে সোজা গিয়ে পাবে। এটা শোনা মাত্রই সে থ্যাংক ইউ আঙ্কেল বলে ওখান থেকে কেটে পড়ে। সে বাবার বাকি কথাটা শোনেই না, যে হোটেলটা এখান থেকে 50 কিমি দূর। তাই রাতের বেলায় আমরা দেখি বেচারা ক্লান্ত হয়ে শেষমেশ জাওমানের বাড়িতেই আসে। যার এরকম অবস্থা দেখে জাওমান তো হাসতে লাগে, যেখানে মায়ের তার জন্য খারাপ লাগে, তাই তার জন্য খাবার বানাতে যায়। খাওয়া দাওয়ার পর বাবা তাকে গ্র্যান্ডপার রুম দেয় থাকার জন্য। বাবা রুমটা পরিষ্কার করছিল তো জাওমান বলে, তুমি রেস্ট করো গা, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাবা চলে যেতেই দুজনা আবার কুকুর বিড়ালের মতন ঝগড়া করতে লাগে এবং শেষমেশ জাওমান রুম পরিষ্কার না করেই ঘর থেকে বেরিয়ে যায়। আর বেচারা রুমে এত ধুলো দেখে নিজের সুটকেসের উপর বসে যায় আর তার চোখ লেগে আসে। সকাল হতেই তার চোখ খুলে প্রথম কোশ্চিন হলো, এটা আমি কোথায়? তবে তখনই তার মনে পড়ে যায় যে সে কোন প্রবলেমে ফেসে গেছে। যাই হোক, সে আজকের মধ্যে এই এঙ্গেজমেন্ট ভেঙে এখান থেকে যেতে চায়। বাইরে ওই আন্টি ব্লাইন্ড ডেটের ছেলেটিকে নিয়ে এসে সকাল সকাল জাওমানের বাবা মায়ের সাথে ঝামেলা করতে লাগে যে কেন তোমরা এত ভালো ছেলেকে রিজেক্ট করে দিলে। মা বাবার এত অপমান দেখে জাওমান তাদের উপরে মাটি ছিটিয়ে দিয়ে বলে, তোমাদের সাহস কি করে হয় আমার বাবা মায়ের সাথে এমনভাবে কথা বলার? তখন ওখানে লিয়ান্সিয়া আসে, যে জাওমানের কাছে এসে বলে, অনেক দেখলাম তোমাদের ফ্যামিলি ড্রামা, তুমি কখন যাবে আমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে? বেচারি জাওমান এখন কি করবে? এমনিতেই রোজ রোজ নতুন নতুন আন্টির ব্লাইন্ড ডেট নিয়ে আনা আর তার উপরে বাবা মায়ের তাকে বিয়ের জন্য ফোর্স করা, এগুলো ভেবে ভেবে তার মাথা খারাপ হতে লাগে। আর তখন তার মাথায় একটা আইডিয়া আসে এবং সে চিল্লিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে থাকার জন্য রেডি আছি। আমি মানছি আগে আমি তোমার থেকে ডিভোর্স চাইছিলাম, কিন্তু এখন আমি সেরকম কিছু চাই না। লিয়ান্সিয়াও শুনে অবাক হয় যে তুমি এগুলো কি বলছো, পাগল হয়ে গেলে নাকি? সে বলে, প্লিজ আসতে বলো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এখন তুমি আমাকে হেল্প করো এই ড্রামাটা কন্টিনিউ করতে, না হলে আমার পেরেন্টস আমার জন্য রোজ রোজ নতুন ব্লাইন্ড ডেট নিয়ে আসবে। সে বলে, একদম না, আমি কি কোনো অ্যাক্টর নাকি? সে বলে, তুমি না মানলে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙবো না। এতে করে সেও নিজের মাইন্ড চেঞ্জ করে বলে, গ্রামের লোকজন আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই আমার ফিয়ন্সির জন্য ব্লাইন্ড ডেট আনার কোনো দরকার নেই। এরপর দেখা যায় দুজনের মধ্যে ডিল হয়ে গেছে, তাই জাওমানকে তার জন্য রুম পরিষ্কার করতেই হয়। এখানে লিয়ান্সিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে অর্ডার দিচ্ছিল যে এটা পরিষ্কার করো আর ওটা পরিষ্কার করো। এতে সে না চাইতেও মধ্যেখানে মই নিয়ে আনে ঝুল পরিষ্কার করার জন্য। লিয়ান্সিয়াও মইটা ধরে তাকে হেল্প করছিল। জাওমান খুব কষ্ট করে ঝুল ছাড়ে, বাট লিয়ান্সিয়া তাকে আরো ওপরে গিয়ে ভালো করে ঝুল পরিষ্কার করতে বলে। এতে বেচারি রেগে গিয়ে ওপরে যেতে লাগে আর তার পা লিয়ান্সিয়ার হাতের ওপর পড়ে। এতে সে ব্যথায় হাত সরাতে গিয়ে পুরো মইটাই নড়িয়ে দেয়, যার ফলে জাওমান ডাইরেক্ট তার ওপর এসে পড়ে। দুজনে খুব অকওয়ার্ড হয়ে যায়। আর তখনই রুমে মা চলে আসে আর এদেরকে এইভাবে দেখে অন্য কিছু মনে করে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর জাওমান দেখে লিয়ান্সিয়ার ঝুলেতে পুরো বডি অ্যালার্জি হয়ে ইচিং হচ্ছে, তাই সে তাকে মেডিসিন লাগানোর জন্য নিজের রুমে নিয়ে আনে। ওখানে এসি দেখে লিয়ান্সিয়া বলে, পুরো বাড়িতে একমাত্র তোমার ঘরেই এসি লাগানো আছে? সে বলে, হ্যাঁ, কারণ আমি জানালা খুলে শুতে পারি না। সে বলে, প্লিজ তুমি আমার রুমেও এসি লাগিয়ে দাও। সে বলে, ও মিস্টার, তুমি এখানে কিছুদিনের জন্যই থাকতে এসেছো, সারা জীবনের জন্য নয়, বলে তার অ্যালার্জির জায়গায় মেডিসিন লাগাতে লাগে। লিয়ান্সিয়া মনে মনে বলে, যদি তোমার ভাষাও তোমার হাতের মতন এত সফট হতো তাহলে খুব ভালো হতো। তখনই জাওমান চিল্লিয়ে বলে, তুমি শার্ট না খুললে বাকি জায়গায় মেডিসিন লাগাবো কি করে?
তখন সে লজ্জা পেতে পেতে শার্ট খোলে আর জাওমান তার বডিতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তবে তার টাচ করাতে লিয়ানসিয়ার কিছু ফিল হয়, তাই সে বলে ব্যাস ব্যাস হয়ে গেছে এবং শার্ট পরে চলে যায়। পরের দিন সকালে লিয়ানসিয়া শান্তিতে ব্রেকফাস্ট করতে বসে তো দূরে জাওনানের এক বন্ধু রেনবো তাকে দেখে চোর মনে করে, তাই তার ওপরে অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখি লিয়ানসিয়া উল্টে তাকে ধরে নেয়। এরা দুজনাই একে অপরকে চোর মনে করছে। তখন জাওমান এসে এদের থামায় এবং লজ্জা পেতে পেতে রেনবোকে বলে এ আমার ফিয়ন্সে। এটা শুনে ছেলেটি পুরো শকড হয় যে তোমার এনগেজমেন্ট কবে হলো। সে বলে ছোটবেলাতেই হয়ে গেছে। পরের দিন লিয়ানসিয়া জগিং করতে বেড়ায় তো এতদিনে পুরো গ্রামের লোকজন জেনে গেছে যে এটা হলো জাওমানের ফিয়ন্সে, তাই তাকে ডেকে ডেকে শাক সবজি জিনিসপত্র দিয়ে বলে জাওমানকে দিয়ে দিতে। তারা তাকে যেইভাবে জিনিসগুলো দিচ্ছিল তাতে সে তাদেরকে বারণ করতে পারে না এবং মনে মনে ভাবে জাওমানকে পুরো গ্রামের লোকজন চেনে, কিন্তু এটা আমার জন্য প্রবলেম। সে বাড়িতে এলে মা তাকে বসতে বলে আর চশমা খুলতেই তার চোখে ডার্ক সার্কেল দেখে মা বলে ছেলে তুমি রাতে ঘুমাওনি? যা শুনে দুজনাই তো লজ্জা পেতে লাগে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাঝরাতে লিয়ানসিয়ার ঘুম থেকে উঠে বাথরুমে এসে জাওনানকে স্নান করতে দেখে নেয়। জাওমান লজ্জায় আর ভয়ে তার চোখে পাঞ্চ মারে। বর্তমানে মা জাওমানকে বলে লিয়ানসিয়াকে সঙ্গে নিয়ে গিয়ে জমিতে বীজ লাগাতে, কিন্তু আমরা দেখি লিয়ানসিয়া জমিতে এসে এমনভাবে বসেছিল যেন সে সামার ভ্যাকেশনে এসেছে আর বেচারি জাওমানকে একা একাই বীজ লাগাতে হচ্ছিল। এখানে লিয়ানসিয়ার অফিসের কিছু লোকজন অফিসের ব্যাপারে ডিসকাস করতে আসে আর বলে আপনি কতদিন এই গ্রামে পড়ে থাকবেন? গ্র্যান্ডপা একা কোম্পানি সামলাতে পারছে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই গ্রামে আসার আগে লিয়ানসিয়ার ছোটবেলাকার এক বন্ধু ছিল যে বলছিল আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে বিয়ে করলে তোমার কোম্পানি টপে থাকবে, কিন্তু তুমি যদি ওই গ্রামের মেয়েটিকে ডিভোর্স না দাও তাহলে তুমি জানো আমি কি করতে পারবো। ততক্ষণে জাওমান ট্রাক্টর আনতে গেছিল তো এদিকে রেনবো এসে বদমাশি করে তাকে জমিতে বীজ বোনা শেখাচ্ছিল। তারপর যেই জাওমান ট্রাক্টর নিয়ে আসে তো সে লিয়ানসিয়ার বীজ ছিটানো দেখে প্রচণ্ড রেগে যায় আর তার পিছনে ট্রাক্টর নিয়ে ছুটতে লাগে, যেগুলো দেখে রেনবো তো খুবই মজা পাচ্ছিল কারণ সে এটা তার সাথে ইচ্ছা করে করেছে। তখন ওখানে একটি মেয়ে আসে যাকে দেখে রেনবো খুবই খুশি হয় এবং জাওমানকে চিল্লিয়ে বলে এই দেখো আমাদের বন্ধু জিংগুয়ান ফিরে এসেছে, যাকে দেখে জাওমানও খুবই খুশি হয়। এরপর জাওমান তার ফ্রেন্ডের জন্য ডিনার বানিয়ে আনে, যেখানে লিয়ানসিয়া এদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসেছিল। জিংগুয়ান এই ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করলে জাওনান আর তাকে কি বা লম্বা চওড়া গল্প শোনাতো, তাই শর্টে বলে দেয় যে এটা ফার্স্ট লাভ মনে করো আর এখন এইসব নিয়ে কথা নয়, বরং খাবো দাবো আর এনজয় করব। এখানে বোঝা যায় রেনবো জিংগুয়ানকে লাইক করে। এখানে জিংগুয়ানের রিং হারিয়ে যায়। ডিনারের পর যখন লিয়ানসিয়া নিজের রুমে আসে তখন সে ওখানে জিংগুয়ানের ইয়াররিং দেখতে পায়। তার সন্দেহ হয় যে জিংগুয়া এটা ইচ্ছা করে এখানে ফেলে তার অ্যাটেনশন নিতে চাইছে। পরের দিন রেনবো জিংগুয়ানকে নিজের শপে ডেকে তাকে এয়ার পিউরিফাই দেয়, এটা বলে যে তুমি শহর থেকে এসেছো, এটা তোমার কাজে লাগবে। এতে জিংগুয়ান খুশি হয়ে থ্যাংক ইউ বলে। যেতে যেতে রেনবো তাকে ইয়াররিংস দিয়ে বলে এটা জাওমান পেয়েছিল, আমাকে দিয়েছে তোমাকে দিয়ে দেওয়ার জন্য। সে মনে মনে বলে জাওমান কত বোকা। এদিকে জাওমান তার বাবা মায়ের সাথে বীজ শুকাচ্ছিল, এখানে তারা খুবই এনজয় করছিল। তো অন্যদিকে লিয়ানসিয়া ফোনের নেটওয়ার্ক খুঁজে পাচ্ছিল না। তখন জিংগুয়ান এসে বলে এখানে আমি আপনার জন্য এসেছি, আমি নোটিস করেছি আপনার ডাস্টে অ্যালার্জি আছে আর আমার কাছে এই এয়ার পিউরিফায়ারটা ফালতু পড়েছিল, তাই ভাবলাম এটা আপনার কাজে লাগবে। যদিও লিয়ানসিয়ার এই মেয়েটিকে একদম পছন্দ হয় না, তবুও সে তাকে থ্যাঙ্কস বলে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিংগুয়ান লিয়ানসিয়াকে প্রেস কনফারেন্সে দেখেছিল। সে জানে এ কত বড় কোম্পানির মালিক, তাই এই গ্রামে প্ল্যানিং করেই এসেছে আর ভাবে এর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিছুক্ষণ পর খুব জোরে জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। লিয়ানসিয়ার জাওমান এবং তার পেরেন্টসের জন্য চিন্তা হচ্ছিল, কারণ তারা এখনও বীজ শুকাচ্ছিল। এদিকে খুব ঝড় বৃষ্টির হওয়ার জন্য এরা তিনজনে খুব কষ্ট করছিল যাতে বীজগুলো ভিজে না যায়। এত ঝড়ে তারা পড়েও যাচ্ছিল। তখন ওখানে লিয়ানসিয়া আসে, প্রথমে বীজ ভেজার হাত থেকে রক্ষা করে, তারপর তার বাবার কাছে যায়
এরপর জাওমান হসপিটালে বসেছিল। তখন লিয়াংসিয়া এসে বলে, তুমি চিন্তা করো না, বাবা ছোটখাটো ইনজুরি হয়েছে, এই ওষুধ নিলেই ঠিক হয়ে যাবে। এখানে জাওমানের অবস্থা কিছু ঠিক ছিল না। সে হঠাৎ করে তার গায়ের মধ্যে পড়ে যায়। তার ফিভার ছিল, তাই লিয়াংসিয়া তাকে কোলে তুলে নিয়ে যায় এবং সারা রাত তার কেয়ার করে। পরের দিন সকালে সে ফার্মিং করে জাওমানের ফ্যামিলিকে হেল্প করার জন্য। এটা দেখে রেনবো তো শকড হয়, আর যেই জানতে পারে জাওমানের ফিভার হয়েছে তখন সে দৌড়ে চলে যায় জাওমানকে দেখতে, যেখানে জাওমান অনেকটা বেটার ছিল। এদিকে জিংগুয়ান সেজে গুজে লিয়াংসিয়ার কাছে এসে বলে, আমি কি আপনাকে হেল্প করব? আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন। সে বলে, তুমি যেরকম ড্রেস আপ করে এসেছো, তোমার মনে হয় যে তুমি আমাকে হেল্প করতে পারবে? তখন সে একটা পোকা দেখে ভয় পাওয়ার অ্যাক্টিং করে। লিয়াংসিয়া বলে, আমি তো নিজেই পোকা দেখে ভয় পাই, তুমি বরঞ্চ অন্য কাউরির কাছে হেল্প চাও। জিংগুয়ান পোকা থেকে পা দিয়ে লাত মেরে চলে যায় আর ভাবে আমাকে একে পটানোর জন্য ভালো কিছু প্ল্যান করতে হবে। পরের সিনে দেখা যায় লিয়াংসিয়া স্নান করছিল, আর এইদিকে জাওমান বাথরুমে চলে আসে, কারণ বাথরুম একটাই ছিল। দুজনাই হাত বার করে একই টাওয়াল নিতে যাচ্ছিল। এতে দুজনাই দুজনকে দেখতে পায়। জাওমান বিশাল জোরে চিল্লাতে লাগে এবং পড়ে যাচ্ছিল, যাকে লিয়াংসিয়া ধরে নেয়। এতে তার কপালে কিস হয়ে যায়। সিন খুবই অকওয়ার্ড হয়ে যায় এবং জাওমান এখান থেকে পালিয়ে যায়। আর লিয়াংসিয়া ভাবে, আমার হার্টবিট এত বেড়ে গেল কিভাবে, আমি আবার একে ভালোবেসে ফেলিনি তো। পরের সিনে জাওমান লিয়াংসিয়াকে একটি সিক্রেট জায়গায় নিয়ে আনে আর বলে, এটা আমার সিক্রেট জায়গা, যেখানে তুমি প্রথম ব্যক্তি আমি যাকে এখানে এনেছি। লিয়াংসিয়া জায়গা দেখে অবাক হয়ে বলে, তুমি এটা নিজের হাতে বানিয়েছো? সে বলে, হ্যাঁ, আমি এখানে ফিশ পন্ড বানাতে চাই। সে বলে, তো এই কারণে তুমি এই গ্রাম ছেড়ে যেতে চাও না? সে বলে, হ্যাঁ, কিন্তু এছাড়াও অনেক কারণ আছে। লিয়াংসিয়া জায়গাটা দেখছিল, তখন তার একটি বোতামে চোখ পড়ে যায়। সে ডাইরেক্ট গিয়ে ওটাকে টিপে দেয় আর সঙ্গে সঙ্গেই জল পড়তে লাগে। জাওমান বলে, এটা গাছে জল দেওয়ার জন্য বানানো হয়েছে। সে সুইচটা অফ করতে গিয়ে স্লিপ করে পড়ে যাচ্ছিল। লিয়াংসিয়া তাকে ধরে নেয় আর দুজনা এমনভাবে একে অপরকে দেখছিল যেন দুজনাই একে অপরকে পছন্দ করতে লেগেছে। দুজনাই অকওয়ার্ড হয়ে যায়। এরপর এরা ফিরে আসছিল, কিন্তু অকওয়ার্ড ফিল করার জন্য কেউই কারোর সাথে কথা বলছিল না। লিয়াংসিয়া ওখান থেকে একটি ফুল নিয়ে এসেছিল জাওমানকে দেওয়ার জন্য, এবং সে দিবে ভাবছিলই কি ওখানে একটি নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, যার নাম হলো ফ্যাং, যে জাওমানের ছোটবেলাকার বন্ধু। দুজনাই একে অপরকে দেখে খুবই খুশি হয়। এই চক্করে বেচারা লিয়াংসিয়ার প্ল্যান ফ্লপ হয়ে যায়। তার ফ্যাংয়ের ওপর খুব রাগ হচ্ছিল। ফ্যাং বলে, আমি একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। এই গ্রামের ভালো ভালো ছবি ম্যাগাজিনে পোস্ট করার জন্য আমাকে শুটিং করতে হবে। সে লিয়াংসিয়াকে দেখে বলে, এই কে? জাওমান তাকে ইন্ট্রোডিউস করে বলতে যাচ্ছিল যে এটা আমার বন্ধু, বাট তার আগেই লিয়াংসিয়া বলে দেয় যে আমি ওর ফিয়ান্সে, যা শুনে ফ্যাংয়ের মোটেও ভালো লাগে না। জাওমান যেন বন্ধুকে পেয়ে তাকে ভুলেই যায়। বেচারা লিয়াংসিয়া ফুলটা ওখানে ফেলে দিয়ে চলে যায়। এরপর সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। এখানেও লিয়াংসিয়া ফ্যাংকে দেখে জ্বলে পড়ে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর ফ্যাং ঘরে এলে তার ফ্যামিলি মেম্বারটাকে কল করে বলে, তুমি কবে ফিরে আসবে? সে বলে, আমার কিছুদিন দেরি হবে, কারণ আমি একটা দামি জিনিস নিয়ে যাব। আসলে সে জাওমানের কথা বলছে, কারণ সে তাকে লাইক করে। এরপর সে জাওমানকে স্কেটিং শেখাচ্ছিল, যেটা দেখে লিয়াংসিয়া জোরে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছিল। তাই সে রাতের বেলায় একা একা খুব প্র্যাকটিস করছিল, যাতে সে নিজে শিখে জাওমানকে শেখাতে পারে। বাট এই চক্করে সে সোজা গর্তে গিয়ে পড়ে, আর তখনই জাওমান তাকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিল। লিয়াংসিয়া খুব চেষ্টা করে যেন সে যেন তাকে দেখতে না পায়, কিন্তু জাওমান তাকে কল করে দিয়াই তার ফোন বেজে ওঠে। এতে সে তাকে দেখতে পেয়ে যায়। সামনে স্কেটিং দেখে সে সবকিছু বুঝে যায় এবং তার উপরে হাসতে লাগে। লিয়াংসিয়া রেগে থাকায় সে নিজে নিজেই উঠে আসে। পরের দিন ফ্যাং গ্রামের ছবি তুলবে, তাই জাওমান ভালোভাবে রেডি হয়ে আসে, কারণ সে তার শুটিংয়ের মডেল হতে চলেছে। লিয়াংসিয়াও রেডি হয়ে তাদের সাথে যায়, কারণ সে জাওমানকে ফ্যাংয়ের সাথে একা একা কি করেই বা ছাড়তে পারে। শুটিং স্পটে এলে এখানে রেনবো এবং জিংগুয়ানও এসেছিল। এখানে বেচারা লিংসিয়া ওদের একসাথে কাজ করতে দেখে প্রচন্ড জ্বলে যাচ্ছিল। একসময় জাওমান, রেনবো এবং জিংগুয়ানের একসাথে ফটো তোলা হচ্ছিল। তারা পুকুরের ওই পাশে ছিল আর এই পাশে ফ্যাং এবং লিয়াংসিয়া ছিল।
বেচারা লিয়াংসিয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে বলে, তোমার এই শুটিং কতক্ষণে বন্ধ হবে? সে বলে, ধৈর্য ধরো ব্রো, যদি এই ক্যামেরার নিচে পড়ে যায় তাহলে কি হবে? এই ক্যামেরা আমার জীবনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। বলতে বলতেই সে পড়ে যাচ্ছিল আর লিয়াংসিয়া তার বদলে তার ক্যামেরাকে ধরে আর সে নিচে পড়ে যায়। এরপর দেখা যায় ফ্যাংয়ের এখনও ঠান্ডা লাগছিল আর জাওমান তার কেয়ার করছিল। এটা দেখেও লিয়াংসিয়ার খুব রাগ হয়। এই রুমটা লিয়াংসিয়ার ছিল, যেটা জাওমান ফ্যাংকে আজকের জন্য দিয়ে দেয়, যার ফলে বেচারা নিচে এসে বসে যায়। এরপর ডিনারে সবাই একসাথে খেতে বসে আর ফ্যাংকেও সবাই স্পেশাল ট্রিটমেন্ট করছিল, যেগুলো দেখে লিয়াংসিয়া আরও বেশি রেগে যায়। সে যদিও অ্যালকোহল হোল্ড করতে পারে না, তবুও সে ফ্যাংকের সাথে চ্যালেঞ্জ নিয়ে নেয়। ফ্যাংও জাওমানকে পছন্দ করে, তাই দুজনা ড্রিঙ্ক করতে শুরু করে। রেনবো কিছু কাজের জন্য ওখান থেকে চলে যায় আর মেয়ে দুজন বসে বসে ছেলে দুজনের নাটক দেখতে লাগে। শেষমেশ জাওমান রেগে গিয়ে লিয়াংসিয়ার কাছ থেকে গ্লাসটি কেড়ে নেয়। তখন ফ্যাং ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করে জাওমানের ঘাড়ে মাথা দিতে যাচ্ছিলই কি লিয়াংসিয়া ড্রাঙ্ক হয়ে তার ঘাড়ে শুয়ে পড়ে। এরপর সবাই মিলে তাকে রুমে নিয়ে আনে এবং বেডে শুইয়ে জাওমান তার কেয়ার করছিল। আর এই বেচারা আর এই বেচারি ক্ষুধার্ত প্রতীকের মতন তাদেরকে দেখছিল। জাওমান তাদেরকে রেস্ট করতে যেতে বলে এবং নিজেও চলে যাচ্ছিল, বাট লিয়াংসিয়া তার হাত ধরে বলে, আমাদের দুজনার এই অ্যাক্টিং কবে শেষ হবে? আমি বুঝতে পারছি না কোন ফিলিংসটা আসল আর কোনটা নকল। এটা বলে সে আবারও ঘুমিয়ে যায়, যার কথাতে এরা দুজনাই কিছু একটা আন্দাজ করতে পারে। বাইরে এসে জিংগুয়ান তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তো জাওমান তাকে এদের কন্ট্যাক্ট রিলেশনের ব্যাপারে সবকিছু বলে দেয়। জিংগুয়ানও বলে, আমিও আজকে তোমাকে একটা সত্যি বলতে চাই। আমি তোমাকে অনেকবার বলেছিলাম আমি কাউকে লাইক করি, আসলে সে হলো লিয়াংসিয়া। আমার চোখে ও একদম পারফেক্ট। এটা শুনে জাওমান হার্ট হয়ে যায়। পরের দিন সকালে লিয়াংসিয়া ফার্মিং করে আসে, তো ওখানে জিংগুয়ান আসে এবং বলে, জাওমান আমাকে তোমাদের ফেক রিলেশনের কথা বলে দিয়েছে। সে শকড হয়ে গিয়ে ভাবে, জাওমান আমাদের দুজনার পার্সোনাল কথা একে কি করে বলতে পারে। সে চলে যাচ্ছিল, তো জিংগুয়ান বলে, এখন যখন তোমাদের দুজনার মধ্যে কিছু নেই, তাহলে আমি তোমাকে বলতে চাই আমি অনেকদিন ধরে তোমাকে লাইক করি। তুমি কি আমাকে একটা চান্স দিতে পারবে? সে বলে, এটা কোনোদিনও হবে না, তাছাড়া আমি এই জায়গা থেকে বিলং করি না। ভিতর থেকে জাওমান দাঁড়িয়ে এগুলো শুনছিল। এরপর লিয়াংসিয়া জাওমানের কাছে আসে। জাওমান তার সাথে সোজা মুখে কথা বলছিল না। সে বলে, তুমি তো জিংগুয়ানকে সবকিছু বলে দিয়েছ, তাহলে কি আমাদের আর অ্যাক্টিং করার দরকার আছে? সে বলে, হ্যাঁ অবশ্যই দরকার আছে। দুজনে একে অপরকে ভালোবাসতে লেগেছে ঠিকই, কিন্তু কেউই নিজেদের ফিলিংসের কথা বলতে পারে না, শুধু একে অপরকে সাইলেন্টভাবে দেখছিল। তখন মা এসে বলে, আমাদের ডগিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে জাওমান এবং লিয়াংসিয়া ডগিকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে, যেখানে তারা তাকে দেখতে পায় আর তার সাথে ছোট্ট একটা ডগিও দেখতে পায়। মানে সে তাকে বাঁচাতেই এত দূরে এসেছে। দুজনেই খুবই ক্লান্ত হয়ে পড়ে, তাই জাওমান তাকে নিজের সিক্রেট প্লেসে নিয়ে আনে। রাতও হতে লাগে, তাই জাওমান জঙ্গল থেকে কিছু মাশরুম আনে। লিয়াংসিয়া ওটার স্যুপ বানাচ্ছিল আর তখন তার খুব খিদেও পেয়েছিল, তাই জাওমান আসার আগেই সে কিছুটা মাশরুম খেয়ে নেয়। কিছুক্ষণ পর জাওমান এসে দেখে সে কিছুটা মাতালের মতন রিয়াক্ট করছে। সে বুঝে যায় যে লিয়াংসিয়া আধ কাঁচা মাশরুম খেয়ে ফেলেছে। এতে সে ভয় পেয়ে যায় যে এর আবার ফুড পয়জনিং না হয়ে যায়। সে তাকে সোফাতে নিয়ে এসে বসায়, যাতে তার জ্ঞান ফিরতেই তারা এখান থেকে বাড়ি চলে যাবে। বাট লিয়াংসিয়া তো নিজের উপর একদমই কন্ট্রোলে ছিল না এবং বলে, তুমি কত কিউট বলে তার কাছে আসতে লাগে আর শেষমেশ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সে আবার উঠে আর বলে, আমার একদমই ভালো লাগে না যে তুমি ওই ফ্যাংয়ের সাথে ঘোরো, এবং তাকে কিস করে দেয়, যার এরকম কাজকর্মে জাওমান তো পুরোপুরি শকড হয় আর লিয়াংসিয়া তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙলে লিয়াংসিয়া বলে, আমি এখানে কেন ঘুমাচ্ছি? সে বলে, তোমার কি মনে নেই যে কাল রাতে তুমি কি করেছিলে? এরপর ফেরার পথে দুজনেই চুপচাপ ছিল। লিয়াংসিয়া ভাবে, আমি কি একে প্রপোজ করে দেবো? আর জাওমান ভাবে, ও চুপচাপ আছে কেন, কিছুই তো বলছে না। বাড়ি এসে জাওমান কুকিং করছিল, যেখানে জিংগুয়ানও ছিল। জাওমান কাল রাতের কথা মনে করে স্মাইল করছিল। এটা দেখে জিংগুয়ান স্যাড হয়ে যায়। এরপর সবাই একসাথে ডিনার করে, যেখানে সবাই ভাবছিল ফ্যাং কালকেই চলে যাবে। কিন্তু ফ্যাং জাওমানকে নিজের মনের কথা না বলে কি করেই বা চলে যায়। সে বলে, আমার শুটিং এখনো কমপ্লিট হয়নি, আমাকে আরও কিছুদিন থাকতে হবে। জাওমান ডিসাইড করে
ফ্যাং এবার থেকে লিয়েনসিয়ার রুমেই থাকবে। এতে ফ্যাং খুশি খুশি নিজের জিনিসপত্র আনতে চলে যায় এবং রাতের বেলায় সে মানুষ কম জানোয়ারের মতন করে ঘুমাচ্ছিল। কখনো হাত মারছিল তো কখনো পা দিয়ে লাত মারছিল। এই চক্করে বেচারা লিয়েনসিয়াকে উঠে বাইরে আসতে হয়। সে জাওমানকে বাইরে ডাকে এবং তাকে ফ্যাংয়ের নাক ডাকার আওয়াজ শোনায়। সে বলে, তাই তো, এত শব্দে তো কাউরেরই ঘুম আসবে না। এরপর লিয়েনসিয়া জাওমানের রুমে বসে বসে বলে, আমি যদি ঘুমাতে না পাই তাহলে তোমাকেও ঘুমাতে দেব না। যদি তুমি এটা না চাও তাহলে সকাল হতেই ফ্যাংকে বাড়ি থেকে বার করে দাও। সে বলে, ঠিক আছে, আমি ভাবছি কি করা যায় বলে সে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। লিয়েনসিয়া কিছুক্ষণ পর শব্দ না পেয়ে চেক করতে এসে দেখে সে ঘুমিয়ে গেছে। তাই সে তার গায়ে ঢাকা দিয়ে চলে যাচ্ছিল, তো জাওমান তাকে ধরে নেয়। সে ছাড়ানোর চেষ্টা করে, তারপর ভাবে কি দরকার ফালতু ফালতু এনার্জি নষ্ট করার, বলে সে ওখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে জাওমানের ঘুম ভাঙলে সে লিয়েনসিয়াকে দেখে শকড হয়ে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, তুমি নিজেই মনে করো। সে সবকিছু মনে করে ভাবে সব দোষ তো আমি করেছি বলে সে লজ্জা পেয়ে মুখ থেকে শুয়ে পড়ে। লিয়েনসিয়া বলে, তোমার মা আমাদেরকে দেখার আগে আমার চলে যাওয়া উচিত বলে সে যেই বাইরে আসে তখন ফ্যাং তাকে জাওমানের রুম থেকে বেরোতে দেখে খুবই জেলাস হয়। লিয়েনসিয়া বলে, থ্যাঙ্কস, তোমার জন্য কাল রাত আমি ভালো করে ঘুমাতে পেরেছি। এরপর ফ্যাং ফার্মিং করার সময় জাওমানের ফটো তুলছিল, তো লিয়েনসিয়া বারবার ফ্যাংকে বিরক্ত করছিল। যাদের বাচ্চাদের মতন ঝামেলা করতে দেখে জাওমান অবাক হয়। তখন তার মনে পড়ে যায় যে রেইনবোর দোকান থেকে ফার্মিং এর কিছু বস্তা আনতে হবে, তাই সে দুজনকেই ওখানে পাঠিয়ে দেয়। বাট লিয়েনসিয়া ইচ্ছা করে ফ্যাংকে দিয়ে বস্তাগুলো তোলা করায়। এতে বেচারার তো অবস্থা খারাপ হয়ে যায়। এরপরও এরা ফিরে আসার সময় দুজনা সামনের সিটে বসার জন্য লড়াই করতে করতে আসে। রাতের বেলায় লিয়েনসিয়া যাতে জাওমানের রুমে চলে না যায় তাই ফ্যাং সারা রাত বসে তার উপরে নজর রাখে। সত্যি কত বোকা ছেলেটা। আর এইভাবেই সে ওখানে ঘুমিয়ে যায়। পরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে লিয়েনসিয়াকে কিছু পেপারস দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি সিদ্ধান্ত নিলেন? গ্র্যান্ডপার কথা রাখবেন? তখন লিয়েনসিয়ার ওই লুবেনের কথা মনে পড়ে যায়, যে তাকে কল করে বলেছিল, যদি তুমি ওই মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার কোম্পানির সাথে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেব। এতে তোমার কোম্পানি কতটা লস হবে তা তো তুমি নিজেও জানো। এদিকে ফ্যাং স্যাড হয়ে বসেছিল। জিংগুয়ান এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জাওমানের উপর থেকে গিভ আপ করে দিয়েছ। আসলে জিংগুয়ান জানে ফ্যাং জাওমানকে পছন্দ করে, তাই যদি জাওমান ফ্যাংয়ের সাথে ডেট করে তাহলে জিংগুয়ানের রাস্তা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে লিয়েনসিয়ার সাথে ডেট করতে। তাই বলে, তোমার হাল ছাড়া উচিত না। সে বলে, আমি ওকে প্রপোজ করলে ও কি আমাকে হ্যাঁ বলবে? সে বলে, এটা আমি জানি না, কিন্তু তুমি ওকে নিজের ফিলিংস না বললে তোমার সারা জীবন রিগ্রেট করতে হবে যে তুমি যাকে চাইতে তাকে নিজের মনের কথা বলতে পারোনি। সে বলে, আমি এই বিষয়ে ভাবছি বলে সে চলে যায়। ওখানে তখন লিয়েনসিয়ার জ্যাকেট এবং ফোন রাখা ছিল, যেটাই বারে বারে লুবেনের কল আসছিল। জিংগুয়ান কলটা ধরে, তো সে বলে, তুমি কবে ওই গ্রামের মেয়েটির সাথে ব্রেকআপ করবে? তুমি এটা না করলে দেখো আমি তোমার কোম্পানির সাথে কি করি। জিংগুয়ান চুপচাপ তার কথাগুলো শুনে নেয় আর বুঝতে পেরে যায় যে মেয়েটির কথা না শুনলে লিয়েনসিয়ার কোম্পানির ব্যাংক্রাফট হয়ে যাবে। এরপর সে ভাবে এই মেয়েটা কে হতে পারে। তখন তার মনে পড়ে যায় একদিন সে লুবেনকে লিয়েনসিয়ার সাথে ডিল করতে দেখেছিল। তাই তার মনে হয় লিয়েনসিয়ার কোম্পানি ক্রাইসিসের মধ্যে আছে, মানে আমি যতটা ওকে রিচ ভাবছিলাম ও ততটাও রিচ নয়। তখন রেনবো এসে তাকে গিফট হিসেবে একটি ড্রেস দেয়, যেটা কোনো সাধারণ ড্রেস ছিল না, বেশ এক্সপেন্সিভ ছিল। রাস্তায় যেতে যেতে সেই ড্রেসের বিলটি ডাস্টবিনে দেখতে পাই, যেখানে ড্রেসের দাম লেখা ছিল, যেটা খুব বেশি। সেখানে কোম্পানির নাম ছিল, তাই সে কোম্পানিতে কল লাগিয়ে জানতে পারে এই ড্রেসটা দুদিন আগে রেনবোই কিনেছে। এতে সেইভাবে রেনবো তো এতটাও রিচ না, তারপরও ও আমার জন্য এত দামি ড্রেস কি করে কিনলো। এদিকে ফ্যান জাওমানকে আলাদা করে ডেকে তাকে প্রপোজ করে দেয়, যা শুনে জাওমান তো শকড হয় এবং বলে দেয় যে সরি, আমি প্রথম থেকেই তোমাকে বন্ধুর চোখে দেখেছি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। সে বলে, তাহলে কি তুমি লিয়েনসিয়াকে পছন্দ করো? সে বলে, হ্যাঁ। যাদের কথা দূরে দাঁড়িয়ে লিয়েনসিয়া শুনছিল এবং জাওমানের অ্যান্সার শুনে সে খুবই খুশি হয়। এদিকে ফ্যাং তো হার্ট হয়ে যায়, তাই জাওমান কিছু না বলেই চলে আসতে লাগে। তখন সামনে লিয়েনসিয়াকে দেখে তার ফেসে স্মাইল আসে এবং সে দৌড়তে দৌড়তে তার কাছে আসে। সে বলে, তুমি এখানে কি করছো? চলো একসাথে বাড়ি যাই বলে সে চলে যাচ্ছিল, তো লিয়েনসিয়া তার হাত ধরে
নিজের কাছে করে তার কপালে কিস করে আর তাকে হাগ করে। এদের এরকম রোম্যান্টিক মুভমেন্টগুলো দূরে দাঁড়িয়ে ফ্যাং দেখে নেয় এবং সে খুবই স্যাড হয়ে যায় আর ভাবে আমার এদের দুজনের মধ্যে আসা উচিত না। এরপর ফ্যাং জাওমানকে গুড বাই লেটার লিখে ওই গ্রাম ছেড়ে চলে যায়। পরের দিন জাওমান খুশি খুশি কুকিং করছিল আর আমাদের বলছিল কাল লিয়েনসিয়া আমাকে প্রপোজ করেছে আর আমরা একটা হ্যাপি কাপেল হয়ে গেছি। লিয়েনসিয়া এখন জমিতে ফার্মিং করে আর আমি ঘরে থেকে ওর জন্য কুকিং করি। যদিও ও খুব ভালোভাবে ফার্মিং করতে পারে না, তবুও ও চেষ্টা করছে আর এটাই আমার জন্য সবকিছু। কিন্তু তখন লিয়েনসিয়া অতিরিক্ত কাজ করার জন্য তার হাতে জোর পাচ্ছিল না, তাই জাওমান তাকে খাইয়ে দেয় এবং তাকে বকা দিয়ে বলে তোমার এত হার্ড ওয়ার্কিং করার কোনো দরকার নেই। এদিকে গ্র্যান্ডপা অ্যাসিস্ট্যান্টের সাথে এই গ্রামে আসে এবং একা একা গিয়ে জাওমানের গ্র্যান্ডপার কবরের সামনে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি দেয় আর তাদের পুরনো দিনের বন্ধুত্বের গল্প করে। কথা শুনে বোঝা যাচ্ছিল যে দুই গ্র্যান্ডপা খুব ভালো বন্ধু ছিল। তখন জাওমান বাড়িতে ফিরছিল, সে গ্র্যান্ডপাকে দেখে সেখানে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জাওমান আগেও লিয়েনসিয়ার গ্র্যান্ডপাকে চিনত। গ্র্যান্ডপা তো আগে থেকেই জানে যে জাওমান আসলে কার গ্র্যান্ড ডটার, কিন্তু জাওমান এখনো জানে না যে এটা লিয়েনসিয়ার গ্র্যান্ডফাদার। সে তাকে নিয়ে বাড়িতে যাচ্ছিল কি জমিতে লিয়েনসিয়াকে দেখে তাকে ডাকে এবং গ্র্যান্ডপাকে দেখায়। লিয়েনসিয়া শকড হয় যে জাওমান তাকে আগে থেকেই চেনে, বাট কিছু বলার আগেই গ্র্যান্ডপাকে নিয়ে সে বাড়িতে চলে যায়। এরপর বাড়িতে এসে এরা গল্প করতে করতে লাঞ্চ করছিল। তখন ওখানে লিয়েনসিয়া এসে বলে গ্র্যান্ডপা আপনি এখানে? জাওমান তো আকাশ থেকে পড়ে যে ইনি তোমার গ্র্যান্ডপা, আর বাবা মাও এটা আগে থেকেই জানতো, শুধু নিজের মেয়েকে বলতে ভুলে গেছিল। লিয়েনসিয়া তাকে বোঝায়। গ্র্যান্ডপা তো এদের রিলেশনে খুবই খুশি হয়ে যায়। বাইরে এসে গ্র্যান্ডপা লিয়েনসিয়াকে বলে আমি সব বুঝে সুঝেই তোমাকে এই গ্রামে পাঠিয়েছি যাতে তুমি জাওমানকে কাছ থেকে দেখে চিনতে পারো যে ও কতটা ভালো মেয়ে। সে বলে আমি ওকে ভালোবাসি। গ্র্যান্ডপা বলে এটা তো খুবই ভালো কথা, যদিও আমাদের কোম্পানি এখন একটু ক্রাইসিসের মধ্যে আছে, তবুও তুমি জাওমানকে ছেড়ো না, তুমি ঘুরে আসো, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে বলে ওখান থেকে চলে যায়। রাতের বেলায় লিয়েনসিয়ার হাতে ব্যথা হচ্ছিল, তাই জাওমান তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। সিন কিছুটা রোমান্টিক হয় আর এরা একে অপরকে কিস করে দেয়। পরের দিন জিংগুয়ান এবং রেনবো মুভি দেখে ফিরছিল। এরা এখন ডেট করছে। কথায় কথায় রেনবো বলে লিয়েনসিয়া জাওমানকে প্রপোজ করবে, তাই আমাকে দোকান থেকে বেলুনস টনি লাইট নিয়ে যেতে বলেছে সাজানোর জন্য। এটা শুনে জিংগুয়ান তো চিন্তায় পড়ে যায় যে লিয়েনসিয়ার কোম্পানি তো ব্যাংক্রাফট হয়ে যাবে। জাওমান যদি ওকে বিয়ে করে তাহলে ওর লাইফও শেষ হয়ে যাবে। আমি কিছুতেই এটা হতে দেব না। সে লোবানকে কল করে এবং তার সাথে দেখা করে আর তাকে জানায় লিয়াংসিয়া জাওমানকে প্রপোজ করছে। লোবান বলে ওদের এঙ্গেজমেন্ট ভাঙার জন্য আমি তোমাকে 5 মিলিয়ন দেব আর লিন গ্রুপের তোমাকে একটা ভালো জব দিব। যদিও জিংগুয়ান বন্ধুর ভালো করার জন্য ভাবছিল, তবুও টাকার কথা শুনে আবার তার ভেতরে লোভ জন্মায় এবং সে তার সাথে হাত মিলিয়ে নেয়। রাতের বেলায় এরা দুজনে মিলে জাওমানের সিক্রেট প্লেসটা সুন্দর করে সাজায়। অনেক রাত হয়ে গেছিল, তো দুজনা মিলে গল্প করতে লাগে। রেনবো বলে যে সে এবং জিংগুয়ান রিলেশনশিপে আছে। এটা শুনে লিয়েনসিয়া তো শকড হয় যে দুদিন আগেই জিংগুয়ান আমাকে প্রপোজ করলো আর এখনই এর সাথে রিলেশনশিপে। জিংগুয়ান কিছু প্ল্যান করছে না তো, আর ও রেনবোর ফিলিংসকে হার্ট করবে না তো? তখনই জিংগুয়ান তাদের জন্য ওয়াইন নিয়ে আসে এবং লিয়েনসিয়ার কাছে ক্ষমা চাই পাস্টের যা যা বলেছে তার জন্য। আর দুজনার রিকোয়েস্টে লিয়েনসিয়া ড্রিঙ্ক করে নেয়। কিছুক্ষণ পরেই সে এবং জিংগুয়ান ড্রাঙ্ক হয়ে যায়। রেনবো বলে আমি জিংগুয়ানকে বাড়িতে ছাড়তে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যেও। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জিংগুয়ান বাড়ি যায়নি এবং সে ড্রাঙ্কও হয়নি। সে এসে নিজের জ্যাকেটটা খুলে আর তার সাথে বসে যায়। পরের দিন সকালে রেনবো এসে লিয়েনসিয়ার ঘুম ভাঙায়। লিয়েনসিয়া তো কাল রাতের ব্যাপারে কিচ্ছু জানে না। সে রেনবোকে জায়গাটা দেখাশোনা করতে বলে চলে যায় জাওমানকে ডাকতে। এদিকে জিংগুয়ান জাওমানের কাছে আসে এবং তাকে বলে কাল রাত লিয়েনসিয়া তার সাথে ছিল। সে বিশ্বাস না করলে সে তাকে ফটো দেখায়। জাওমানের তো পায়ের তল থেকে মাটি সরে যায়। তখনই মা ওখানে আসে এবং সেও ওই ফটোগুলো দেখতে পেয়ে যায়। সে জিংগুয়ানকে বলে আমি সবসময় তোমাকে নিজের মেয়ের মতন ভালোবেসেছি, আর তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? বাট সে তো কিছু বলছিল না। জাওমান তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখনই গ্র্যান্ডপা ওখানে আসে।
সে কিছু বোঝার আগেই লিয়েনসিয়া খুশি খুশি আসে জাওমানকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, বাট মা তাকে ওই ফটোগুলো দেখায়। সে তো বুঝেই পায় না এটা কবে কখন হলো। সে জিংকোয়েনকে বলে এটা কি, বাট সে বলে কেন, কাল রাত আমরা নাইট স্পেন্ড করেছিলাম। সে তো তার উপরে রেগে যায় এবং জাওমানকে এক্সপ্লেন করতে চায়, বাট সে তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। এখানে গ্র্যান্ডপারও কিছু বলার ছিল না, কারণ সমস্ত প্রমাণ সামনেই ছিল। সে লিয়েনসিয়াকে এখান থেকে চলে যেতে বলে। লিয়েনসিয়া তো ভাবতেই পারছে না জাওমান তাকে অবিশ্বাস করলো আর বান্ধবীর কথাতে বিশ্বাস করলো। গ্র্যান্ডপা তাকে লাঠি দিয়ে মারে এবং এখান থেকে যেতে বলে। সে যাওয়ার সময় মনে মনে বলে, জাওমান আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। আর বেচারি জাওমান কিভাবেই বা তাকে বিশ্বাস করবে, তার সামনে প্রমাণ ছিল। পরের দিন সকালে জাওমান ঘুম থেকে উঠে তো তার সামনে লিয়েনসিয়াকেই দেখতে পায়, কিন্তু আসলে লিয়েনসিয়া ওখানে ছিল না। সে খুবই দুঃখী হয়ে যায়। এদিকে লিয়েনসিয়া আগের মতন নিজের কোম্পানিতে জয়েন করে, কিন্তু তার বারে বারে জাওমানের কথাই মনে পড়ছিল, তাই তার কাজে মন বসছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট একটা প্রজেক্ট নিয়ে আসে, যেটা জাওমানের ভিলেজের ফিশ পন্ড বানানোর প্রজেক্ট ছিল। লিয়েনসিয়া ওটা না দেখেই রিজেক্ট করে দেয়, কারণ সে জাওমানকে ভালোবাসলেও তার উপরে রেগে আছে। এমনকি সে জাওমানের প্রজেক্টটা ব্ল্যাক লিস্টে করে দেয়, যাতে সে কোথাও আর প্রজেক্টটা সাবমিট করতে না পারে। এদিকে জাওনানও খুবই রেগেছিল। সে রাগের মাথায় কাজ করছিল। রেনবো তাকে থামতে বলে এবং বলে লিয়েনসিয়া কাল তোমাকে প্রপোজ করত। এতে সে একটু শান্ত হয়, তারপর আবারও কাজ শুরু করে দেয়। রেনবো বলে লিয়েনসিয়া মোটেও খারাপ ছেলে না, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এরপর সে জিংগুয়ানের সাথে দেখা করে আর বলে এগুলো কি হলো, আমি তো তোমাকে বাড়ি ছাড়তে গেছিলাম। সে বলে আমি যা কিছু করেছি জাওনানের ভালোর জন্য করেছি, এটা তুমি বুঝবে না। সে বলে না তুমি কোনোদিনও আমার ফিলিংসটা বুঝতে পেরেছো, আর না ওদের দুজনের ফিলিংসটা বুঝেছো। তুমি একদম বদলে গেছো, তুমি আর আগের ছোটবেলাকার বন্ধু নেই। আমি জানি ওই দিন রাতে যা কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা তুমি ক্রিয়েট করেছো। জিংগুয়ান একজন হার্টলেস মানুষের মতন ওখান থেকে চলে যায়, কিন্তু রাস্তায় তার খুব খারাপও লাগছিল। একবার তার জাওনানের কথা মনে পড়ছিল, তো আরেকবার রেনবোর কথা মনে পড়ছিল। কিন্তু ইমোশনসকে সাইডে রেখে সে লোবানের কোম্পানিতে কল করে তার জবের রেজিউমটি কোন ডিপার্টমেন্টে সাবমিট হয়েছে এটা জানতে চায়, বাট তারা জানায় যে তার কোনো রকম রেজিউম ফাইল হয়নি, মানে লোবান একে ইউজ করে নিজের কাজ হাসিল করে নিল। এদিকে এত জোরে জোরে বৃষ্টি হওয়ার জন্য দুই বন্ধু তো জিংগুয়ানের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। তাকে কল করে এটা জানতে চায় যে সে সেফলি শহরে পৌঁছে গেছে কিনা, বাট তারা তো তাকে ফোনেই পায় না। তো এদিকে জিংগুয়ানের কার অ্যাক্সিডেন্ট হয়। কিছুক্ষণের মধ্যে দুই বন্ধু তাড়াতাড়ি করে আসে এবং জিংগুয়ানের কার দেখে প্রচণ্ড ওয়ারি হয়ে যায়। জিংগুয়ান দুর্বল চোখে দেখে তার দুই বন্ধু তার জন্য কতটা ডেসপারেট হয়ে গেছে। এরপর জিংগুয়ানকে হসপিটালে ভর্তি করা হয়। তার জ্ঞান ফিরলে সে জাওমানের কাছে ক্ষমা চায় এবং সব সত্যি বলে দেয় যে লিয়েনসিয়া লিন গ্রুপের প্রেসিডেন্ট। ওর কোম্পানি এখন ক্রাইসিসের মধ্যে চলছে, খুব তাড়াতাড়ি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। আমি চাইনি তুমি ওর সাথে রিলেশনে জড়িয়ে নিজের জীবনটা শেষ করো, তাই আমি ওই ফেক ফটোগুলো তুলেছি। আমি জানি এটা করে আমি অন্যায় করেছি। জাওমান তো পুরোপুরি শকড ছিল। তারপর বলে তার মানে ওই দিন লিয়েনসিয়া আমাকে প্রপোজ করত। রেনবো বলে হ্যাঁ, ও আর আমি দুজনা মিলে তোমার ওই সিক্রেট প্লেসটি সাজিয়েছিলাম। এটা শুনেই সে চলে যায় ওই জায়গাটিতে, আর ওই জায়গাটা দেখে সে আরও বেশি স্যাড হয়ে যায়। তার খুবই খারাপ লাগছিল যে সে লিয়েনসিয়ার উপরে বিশ্বাস করেনি। পরের দিনই সে লিয়েনসিয়ার কোম্পানিতে আসে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকার জন্য তাকে ওয়েট করতে হয়। ভিতরে অ্যাসিস্ট্যান্ট লিয়েনসিয়াকে জাওমানের এখানে আসার কথা বলে। সে প্রথমে অবাক হয়, তারপর বলে দাও আমি বিজি আছি। এরপর জাওমান সারা দিন ওয়েট করে। আর এদিকে লিয়েনসিয়া এগ্রিকালচারের প্রজেক্টের ওপরে একটি প্রেস কনফারেন্স করে, যেখানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে ফুড মেকিং প্রসেস বলছিল। মিটিং চলাকালীনই স্ক্রিনের ওপরে জাওমানের ওই প্রথম ভিডিওটি অন হয়ে যায়, যেখানে লিয়েনসিয়ার এঙ্গেজমেন্ট ভাঙার জন্য তার সাথে ডিল করছিল।
এর জন্য তার প্রজেক্টে এফেক্ট পড়ে। তাই গ্র্যান্ডপা এর জন্য তাকে বকাবকি করে আর জাওমানের সাথে তার এঙ্গেজমেন্টটি পাবলিক করতে বলে। রাতের বেলায় জাওনান গ্র্যান্ডপার সাথে দেখা করে আর বলে, আমি লিয়েন্সিয়াকে ভুল বুঝেছি, আমি ওকে সরি বলতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে দেখা করেনি। গ্র্যান্ডপা বলে, তুমি কি এখনও ওকে ভালোবাসো? সে বলে হ্যাঁ। তো গ্র্যান্ডপা অ্যাসিস্ট্যান্টকে কল করে জাওমানকে অফিসে ইকোলজিক্যাল ডেভেলপমেন্টের পজিশনে রাখতে বলে। পরের দিন জাওনান অফিসে গেলে লিয়েন্সিয়া খুবই রেগে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা গ্র্যান্ডপার ডিসিশন। সে কিছু না বলেই চলে যায়। নিজের কেবিনে এসে দেখে ইকোলজিক্যাল ডেভেলপমেন্টের টেবিলটি তার রুমেই রয়েছে। এমপ্লয়ার বলে এটা গ্র্যান্ডপা করেছে। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে জাওনানকে এই সিটে বসতে বলে। সবাই চলে গেলে জাওনান লিয়েন্সিয়াকে সরি বলে তাকে অবিশ্বাস করার জন্য। সে বলে অফিস টাইমে পার্সোনাল কথা অ্যালাউ নেই। এতে সে চুপ হয়ে যায়। এরপর সে প্রজেক্টের ফাইল দেখাতে আসে। লিয়েন্সিয়া প্রজেক্ট চেক করে, যেটা তার বেশ ভালোই লাগে। সে তাকে প্রজেক্টের ব্যাপারে বোঝাতে লাগে। তো জাওনান যেন তার উপর থেকে চোখ সরাতেই পারছিল না এবং বলে দেয় যে এই দিনগুলোতে আমি তোমাকে খুব মিস করেছি। যা শুনে লিয়েন্সিয়াও স্টপ হয়ে যায় আর তখনই ওখানে লোবান আসে এবং নিজেকে লিয়েন্সিয়ার ফিয়ন্সি বলে জানায়। যা শুনে জাওমানের তো পায়ের তল থেকে মাটি সরে যায় এবং লিয়েন্সিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো সেও হ্যাঁ বলে। এতে বেচারি খুবই আপসেট হয়ে যায় এবং বাইরে চলে আসে। লোবান বলে, ওই মেয়েটা এখানে কি করছে? সে বলে ও গ্র্যান্ডপার বন্ধুর গ্র্যান্ড ডটার হয়, গ্র্যান্ডপাই ওকে এখানে রেখেছে। সে বলে, তুমি কিন্তু আবার আমাকে ছেড়ে দিয়ে ওর চক্করে পড়ে যেও না, না হলে তুমি জানো কি হবে। এখন আমার সাথে ডিনারে চলো। এতে সে তার পিছন পিছন চলে যায়। বাইরে জাওনান এখনও শকড হয়ে দাঁড়িয়েছিল। সে আবারও এদের একসাথে যেতে দেখে হোপলেস হয়ে যায় আর দুজন এমপ্লয়ার বলতে বলতে আসে, বস এবং মিস লোবেনকে বেশ ভালোই বানিয়েছে, এরা দুজন কাপেল হলে কোম্পানির বেশ উন্নতি হবে। পরের সিনে দেখা যায় জাওমান বাইরে বসে বসে ওভারটাইম ওয়ার্ক করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনি ভিতরে না বসে বাইরে বসে বসে কেন কাজ করছেন? সে বলে, তোমার বস আমার মুখ দেখতে চায় না, তাই আমি এখানেই কমফোর্টেবল হয়ে কাজ করছি। সে বলে, ও আচ্ছা ঠিক আছে, বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জাওনান কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। এটা দূর থেকে লিয়েন্সিয়া দেখতে পায়। সে তার কাছে এসে তার প্রজেক্টটা কমপ্লিট করতে তাকে হেল্প করে। তখনই জাওনানের ঘুম ভেঙে যায় এবং সে পাশে লিয়েন্সিয়াকে দেখে প্রচণ্ড শকড হয় আর বলে, তুমি কি আমাকে হেল্প করছো? সে বলে না তো, বাট সে দেখে তার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। লিয়েন্সিয়া চুপচাপ ওখান থেকে চলে যায় আর সে আনন্দের সাথে ভাবে এখনও ও আমাকে ভালোবাসে। পরের দিন মিটিংয়ে জাওনানকে প্রজেক্টটা বুঝাতে হবে। সে নার্ভাস হচ্ছিল, তো লিয়েন্সিয়া তাকে ইশারাতে রিল্যাক্স করে। সে তখন ফ্রি মাইন্ডে ভালোভাবে প্রজেক্টটা বোঝায়, যেটা সবারই খুব ভালো লাগে এবং লিয়েন্সিয়ার কোম্পানিতে ইনভেস্টিংয়ের ডিল সাইন হয়। পরের দিন কোম্পানিতে প্রজেক্টের মিটিং হবে, কিন্তু লিয়েন্সিয়া না আসায় জাওনান চিন্তিত হয়ে অ্যাসিস্ট্যান্টকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। সে বলে আজকে বস আসবে না, কারণ ওনার মিস লোবানের সাথে এঙ্গেজমেন্ট আছে। যা শুনে বেচারি তাড়াতাড়ি করে চলে যায় তাকে আটকাতে, বাট গার্ড তাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। সে কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, তাহলে তুমি কিভাবে অন্য কাউরির সাথে এঙ্গেজমেন্ট করতে পারো? এবং সে খুবই হোপলেস হয়ে যাচ্ছিল। লিয়েন্সিয়া স্মাইল করে এবং তাকে ভিতরে আসতে বলে। সে দৌড়াতে দৌড়াতে এসে দেখে ওখানে কেউই নেই। লিয়েন্সিয়া তাকে একটি ফাইল দেয়, যেটা দেখে সে খুবই খুশি হয়, কারণ তার ভিলেজের এগ্রিকালচার প্রজেক্টের জন্য কোম্পানি 200 মিলিয়নের টেন্ডার পেয়েছে। জাওনানের জন্য কোম্পানির উন্নতি হওয়ায় কোম্পানিতে সবাই সেলিব্রেট করে, যেখানে জাওনান অনেক করে ড্রিঙ্ক করে নেয়। লাস্টে লিয়েন্সিয়া তাকে থামায় এবং ড্রিঙ্কটা নিজেই খেয়ে নেয়। জাওনান ড্রাঙ্ক থাকায় তাকে অ্যারোগেন্ট, রুড এবং নানান রকমের কথাবার্তা বলে দেয়। এতে ওখানে থাকা বাকিরা হা করে কথাগুলো শুনছিল। লিয়েন্সিয়া তাকে চুপ করায়, বাট সে কিছুতেই চুপ করে না, বরং তাকে প্রপোজও করে। লিয়েন্সিয়া বাধ্য হয়ে তাকে এখান থেকে নিয়ে যায় আর বাইরে এনে বলে, তুমি ড্রাঙ্ক হয়ে গেছো, তাই তুমি বাড়ি চলো। সে বলে, আমি ড্রাঙ্ক নেই, এবং বৃষ্টির মধ্যে গিয়ে ভিজতে ভিজতে বলে, আমি তোমাকে লাস্ট কোশ্চেন করছি, তুমি আমাকে বিয়ে করবে কিনা? সে দৌড়াতে দৌড়াতে এসে তাকে কিস করে দেয়, মানে তার অ্যান্সার হ্যাঁ ছিল।
পরের দিন সকালে এরা ঘুম থেকে উঠে তো দুজনা বেশ লাবিডাবি কাপেলের মতন রিয়াক্ট করে। জাউনান বলে, লোবানের সাথে তোমার এঙ্গেজমেন্টটা তাহলে কি হলো? আর তখনই লোবান তাকে কল করে আর বলে, আমি শুনলাম তুমি 200 মিলিয়নের টেন্ডার পেয়েছো, তুমি কি তাহলে আমার সাথে আর এঙ্গেজমেন্ট করবে না? সে বলে, না, আমি একমাত্র একজনকেই বিয়ে করব, সে হলো জাউনান। জাউনান বলে, হ্যাঁ, তুমি আর কখনো আমাদেরকে বিরক্ত করবে না, বলে কল কাট করে দেয়। তারপর আবারও রোম্যান্স করতে লাগে। এদিকে আমরা দেখি রেনবো এবং জিঙ্গুয়ান বিয়ে করে নিয়েছে। তারাও হ্যাপি ম্যারিড কাপেলের মতন খুব সুখে শান্তিতে সংসার করছে আর বলে, আজকে গ্রামে জাউনান আসছে, তাই আমরা রাতে একসাথে ডিনার করব। তো এইদিকে জাউনান এবং লিয়েন্সিয়া এগ্রিকালচার টেন্ডারটার জন্য গ্রামে কোম্পানি খুলেছে, মানে এখন থেকে এরা এই গ্রামে থেকেই প্রজেক্টে কাজ করবে। এখানে এরা খুবই হ্যাপি হয় এবং এরকম একটি কিউট এবং রোম্যান্টিক সুইট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ড্রামাটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানিও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই নতুন একটি ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।